হ্যালো ফ্রেন্ডস, আই ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকে আমরা হাইওয়ে ম্যাটেরিয়ালের যে নেক্সট ক্লাসটা সেই নেক্সট ক্লাসের দিকে এগিয়ে যাব। দেখো, এর আগের ক্লাসে আমরা বিটুমেন ইমালশন নিয়ে পড়েছিলাম এবং বিটুমেন ইমালশনটা কমপ্লিট করেছিলাম। যদি একটু দেখো যে বিটুমেন ইমালশনের একটা জিনিস জাস্ট বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ বিটুমেন ইমালশন অলসো। যেমন আমরা কাটব্যাক বিটুমেন পড়েছিলাম। আমরা যখন কাটব্যাক বিটুমেন পড়েছিলাম তখন কী ছিল? র্যাপিড কিউরিং, মিডিয়াম কিউরিং, স্লো কিউরিং, এগুলো ছিল। তো তেমনি ওখানে নামটা হচ্ছে, যখন আমরা কাটব্যাক পড়ছি, এটা মনে রাখবে, যখন আমরা কাটব্যাক বিটুমেন পড়ছি তখন ছিল কিউরিং। কেন কিউরিং ছিল? তার কারণটা হচ্ছে তখন আমরা এখানে কিন্তু একটা ভোলাটাইল ডাইলিউটেন্ট ইউজ করতাম, ঠিক আছে? সেই ডাইলিউটেন্টের জন্য ওটা কিওর হতো এবং সেটা কিউরিং নাম ছিল। এখানে কিন্তু আছে হচ্ছে তোমার ইমালশন। হেয়ার উই হ্যাভ ইমালশন। তো এখানে আরএস হবে, র্যাপিড সেটিং, মিডিয়াম সেটিং, স্লো সেটিং, ঠিক আছে? তাহলে এটা কি হলো? এই এসটা কি জিনিস? এটা হচ্ছে র্যাপিড সেটিং, একই জিনিস সব। র্যাপিড সেটিং, দেন স্লো সেটিং, দেন সরি এটা স্লো না, এটা মিডিয়াম, মিডিয়াম সেটিং, দেন স্লো সেটিং, ঠিক আছে? এই হলো ঘটনা। এবার এখানে চলে আসো, এখানে দেখো তুমি পাবে সেটিং। এখানে কেন সেটিং আছে দেখো, তোমাকে জিনিসগুলো বুঝতে হবে, পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। যখন কাটব্যাক বিটুমেন ছিল তখন আমরা ভোলাটাইল ডাইলিউটেন্ট ইউজ করতাম। ভোলাটাইল ডাইলিউটেন্ট, যেটা কিউরিং হতো, সেই জন্য আমরা কিউরিং কথাটা ইউজ করেছি। সেটা র্যাপিড হোক, মিডিয়াম হোক এবং স্লো হোক, কিউরিং হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে থাকে ওয়াটার। তোমরা জানো ইমালশানে কি থাকে? ইমালশানে ওয়াটার থাকে আর ইমালসিফায়ার থাকে। তো ওয়াটার যেহেতু থাকে সেহেতু এখানে তো কিউরিং হবে না, ওয়াটার কি হবে? সেট করতে থাকবে, সেই জন্য এখানে সেটিং নাম দেওয়া হয়েছে। তাহলে মনে রাখবে ইমালশনের ক্ষেত্রে সেটিং একই জিনিস। যেমন যদি তোমাকে আমি বলি যে RS1 মানে কি, ওই 1 মানে ভিসকোসিটি। এখানেও তোমরা নিশ্চয়ই জেনেছিলে RC1 মানে ভিসকোসিটি, 1টা ভিসকোসিটি। তেমনি এখানেও সেম, যে RS1 যদি আমি বলি তার মানে ভিসকোসিটি। তার মানে তোমাকে বুঝতে হবে RS1 ইজ লেস ভিসকাস দেন RS2। এই 2 যে নাম্বারগুলো আছে, RS2, RS3, ধরো RS40, RS4, এইগুলো, এই নাম্বারগুলো ভিসকোসিটিকে ইন্ডিকেট করছে। তো যেহেতু এই নাম্বারগুলো ভিসকোসিটিকে ইন্ডিকেট করছে, তার মানে তোমাকে এটা বুঝতে হবে যে এইগুলো হচ্ছে যত বেশি হবে তত ভিসকোসিটি বাড়বে, যত কম হবে তত ভিসকোসিটি কমবে, ঠিক আছে? বাকি সব সেম, খালি তুমি মনে রাখবে ইমালশনের ক্ষেত্রে র্যাপিড সেটিং এই ওয়ার্ডগুলো ইউজ হয়, কিন্তু কাটব্যাক বিটুমেনের ক্ষেত্রে তোমার হচ্ছে র্যাপিড কিউরিং এই শব্দগুলো ইউজ হয়। আর কোনো ডিফারেন্স নেই এর মধ্যে, ঠিক আছে? তাহলে এই বলে আমার মনে হয় যে আমরা কমপ্লিট টোটাল বিটুমেনটা কমপ্লিট করে দিলাম। এবার আজকে আমরা কি পড়বো সেটা খুব ভালো করে একটু দেখো। ইম্পর্টেন্ট জিনিস পড়বো, তোমাদের বোঝা দরকার আছে। আজকে আমরা সবার প্রথমে যে জিনিসটা পড়বো সেটা হলো আমরা টার পড়বো। টার বিটুমেনের একটা অল্টারনেটিভ, যেটা সবখানে ইউজ করা যায় না, বাট কিছু কিছু জায়গায় ইউজ করা যায় এবং এটা কম কস্টলি হয়ে থাকে, ঠিক আছে? এর কিছু কিছু জিনিস আছে, যেমন এটা কি লেস কস্টলি। এক দ্বিতীয় নাম্বার ক্যারেক্টারিস্টিক্স যদি আমি এটার বলি, এটা হচ্ছে লেস কোয়ালিটি। কোয়ালিটি বলছি, কোয়ান্টিটি না কিন্তু, কোয়ালিটি। কি লেস কোয়ালিটি? মানে যে কোয়ালিটিটা একটা অ্যাডিসিভের থাকা উচিত। আমরা বিটুমেন টার এগুলো তো অ্যাডিটিভসই ইউজ করছি, যে এগ্রিগেটটাকে বাঁধার জন্য কাজে লাগাবো। ধরো দেয়ার আর 2-4 এগ্রিগেটস, উই ইউজ দিস টার ও বিটুমেন or whatever it is to bind these aggregates together. তো এই বাইন্ডারের যে কাজটা আছে, সেই কাজটার যে কোয়ালিটি সেটা খারাপ, কোয়ান্টিটি না, কোয়ালিটি। মানে যতটা ভালো বিটুমেন বানতে পারে ততটা ভালো তার বানতে পারবে না, তার জন্য কিন্তু লেস কস্টলি আছে, কস্টটা আবার কম। আর একটা জিনিস কি, এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি নয়। এনভায়রনমেন্ট ডেঞ্জারাস অর এনভায়রনমেন্ট নট ফ্রেন্ডলি, যেটা কিন্তু বিটুমেনটা অনেকটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। মানে আমি এখানে অবশ্যই কম্পেয়ার করছি, তার মানে এই ভেবো না যে বিটুমেন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কখনোই না। করতে হবে তাই করতে হয়। বিটুমেন যখনই আমরা করব তখনও কিছু ধোঁয়া বেরোবে, এখানেও কিছু ধোঁয়া বেরোবে, বাট এখানে ফ্রি কার্বন কন্টেন্টটা বেশি হবে। এই সব কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখন নতুন যে টপিকটা পড়বো সেটা টার। ছোট্ট একটা টপিক, থিওরিটিক্যাল কোশ্চেন খুব একটা আসে না, বাট ইন্টারভিউতে কিন্তু বিটুমেন এবং টারের ডিফারেন্সটা খুব ভালোভাবে জিজ্ঞেস করে। মানে যদি হাইওয়ে থেকে 10টা কোশ্চেন জিজ্ঞেস করবে তোমাকে, 10 জনকে ধরো হাইওয়ে থেকে কোশ্চেন জিজ্ঞেস করো, তুমি ধরে রাখো 5 থেকে 6 জনকে দে উইল আস্ক দ্য ডিফারেন্স বিটুইন বিটুমেন অ্যান্ড টার, ঠিক আছে? তাহলে দেখো টারটা কি। টারটা প্রথমে আমাদের জানতে হবে যে টারের প্রোডাকশনটা কি করে হয়। যখন আমরা টারের কথা বললাম, তাহলে টারটা কি করে প্রোডাকশন হয়, TAR টার।
টার প্রোডাকশনের ক্ষেত্রে এটা হয় হচ্ছে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন অফ ক্রুড অয়েল নয়, কিন্তু অনেকে ভুল করে এখানে ক্রুড অয়েল লিখে দেয়, এখানে হচ্ছে উড অথবা তুমি বলতে পারো কোল। এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে তুমি এখানে বলবা যে এটা ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন অফ উড অথবা কোল দিয়ে তৈরি হয়। তাহলে দুটো জিনিস বিটুমেনের থেকে আলাদা, কি একটা ডিস্ট্রাকটিভ জিনিসটা আলাদা, ওখানে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ছিল, আর একটা জিনিস কি বিটুমেনে ছিল ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম, এখানে আছে উড বা কোল। তাহলে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশনটা কি? দেখো, ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন মানে হচ্ছে এমন ডিস্টিলেশন যেখানে তুমি ওই পাতন করছো না। পাতন মানে কি? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মানে কি? ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট কম্পোনেন্টসগুলো বাষ্পীভূত হয়ে যাবে। ধরো এই একটা টোটাল ম্যাটেরিয়াল আছে, এটার নাম দিলাম ক্রুড অয়েল, CRUID, ক্রুড অয়েল। এবার আমি এখানে ডিফারেন্ট টেম্পারেচার দিচ্ছি, মানে প্রথমে 50 ডিগ্রি দিলাম, তারপরে 100 দিলাম, তারপরে 150 দিলাম, তারপরে 200 দিলাম, তারপরে 300 দিলাম, এরকম করে বাড়াচ্ছি। 50-এ কিছু জিনিস আমি পেলাম, 100-তে কিছু জিনিস পেলাম, 150-তে কিছু পেলাম, 200-তে কিছু পেলাম, 300-তে কিছু পেলাম, এরকম করে ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট ম্যাটেরিয়াল পাচ্ছি। তখন আমরা ওটাকে বলি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। কিন্তু ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশনে আমি ডিফারেন্ট জিনিস পাবো না, আমি টোটাল জিনিসটাকে নষ্ট করে দেবো, এমনভাবে টেম্পারেচার দিব যাতে খালি নিচের বস্তুটাই পড়ে থাকে। মানে ধরো এটা আছে হচ্ছে উড বা কোল, ধরে নিলাম এটা উড আছে, এই উডটাকে তুমি জ্বালালে এর থেকে যা পরিমাণ গ্যাস ফ্যাস যা বেরোনোর বেরিয়ে গেল, এভরিথিং, কোনো ফ্র্যাকশনালের ব্যাপার নেই, ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রয় করে দাও, করে যাওয়ার পর নিচে তো কিছু কালো ম্যাটেরিয়াল পড়ে থাকবে, যে জিনিসটা পড়ে থাকবে করার পরে ধরো এখানে কিছু কালো নিচে পড়ে থাকলো, ব্ল্যাক, এইটা হচ্ছে টার। তাহলে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের ডিফারেন্স বুঝতে পারলে। ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশনে আর একটা ব্যাপার আছে যে এটা ইন অ্যাবসেন্স অফ এয়ার করতে হয়। কি? ইন অ্যাবসেন্স অফ এয়ার হবে। তাহলে এক তো ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশনে কমপ্লিটলি নষ্ট করে দাও ম্যাটেরিয়ালটাকে, মানে পুড়িয়ে ছারখার করে দাও, সেটা একটা, এবং ইন অ্যাবসেন্স অফ এয়ার করতে হয়। ইন অ্যাবসেন্স অফ এয়ার হলে কি হয়? ফ্রি কার্বন কন্টেন্ট বাড়ে। যখনই ফ্রি কার্বন কন্টেন্ট বাড়ে তখনই সেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয় না, মানে খারাপ হয় এনভায়রনমেন্টের জন্য। ফ্রি কার্বন কন্টেন্ট যত কম হবে তত ভালো। যখন দেখবে ওই যে ধোঁয়া পরীক্ষা হয় না আমাদের, প্রত্যেক যাদের ভেহিকেল আছে তারা জানবে যে প্রত্যেক বছরে এখন নিয়ম করে দিয়েছে পলিউশন টেস্ট করতে হবে তোমাকে। সেটা তোমার নতুন গাড়ি হোক আর পুরোনো গাড়ি হোক, ডাজেন্ট ম্যাটার, পলিউশন টেস্টের রিপোর্ট তোমাকে জমা দিতে হবে। সে পলিউশন টেস্টে একটা ফ্রি কার্বন কন্টেন্ট টেস্ট করে, আরও অনেক জিনিস টেস্ট করে। তুমি যদি ওই রিপোর্টটা দেখো তাহলে বুঝতে পারবে যে এরকম ধরো 5টা জিনিস আছে, 1 2 3 4 5, এরকম 5টা জিনিস আছে। তার মধ্যে অনেক কিছু জিনিসই চেক করে যে কী কী বেরোচ্ছে, তার মধ্যে ফ্রি কার্বন কন্টেন্টও দেখে, বা কার্বন মনোক্সাইডটা দেখে যে ওর পরিমাণটা কতটা আছে। ঠিক আছে? তো এই হচ্ছে জিনিস, যেগুলো গাড়ি থেকে বেশি কালো ধোঁয়া বের হয় সেই গাড়িগুলো বেসিক্যালি তোমার মানে ফ্রি কার্বন কন্টেন্ট বেশি বেরোচ্ছে। তাহলে এই হলো টার। ঠিক আছে? এবার টারটা কী জিনিস? টার এমন একটা জিনিস যেটা আমরা বিটুমেনের অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি অবভিয়াসলি। ঠিক আছে? কারণ কি, টারের দামটা কম, অনেক কস্টটা কম পড়ে। তুমি বুঝতেই পারছো, উডকে জ্বালিয়ে তুমি টার পেয়ে যাচ্ছ, যেখানে তোমাকে বিটুমেন পেতে গেলে তোমাকে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন অফ ক্রুড অয়েল করতে হবে, যে ক্রুড অয়েল ইন্ডিয়াতে পাওয়াই যায় না। ইউ হ্যাভ টু বাই ইট ফ্রম রাশিয়া, USA, আরব কান্ট্রিজ, এমন জায়গা থেকে তোমাকে নিয়ে আসতে হবে। তার মধ্যে প্রচুর ইম্পোর্ট ডিউটি পড়ে, বাইরে থেকে নিয়ে আসছি। সো ক্রুড অয়েল ইজ ভেরি কস্টলি এবং তার পরিমাণও অনেক কম, এখন আস্তে আস্তে হয়ে যাচ্ছে। উড কিন্তু ইজিলি অ্যাভেলেবেল আছে, যেই কারণের জন্য দামটা কম, ওর দামটা বেশি। ঠিক আছে? এবার টারেরও কিছু ডিফারেন্সেস টাইপস আছে, মানে টাইপস অফ টার যদি আমি দেখি কি কি আছে, যেমন টারের ক্ষেত্রে একটাকে আমরা RT ইউজ করি। ঠিক আছে? RT1, RT2, RT3, RT4 এবং RT5, এই 5টা জিনিস আছে টারের। ঠিক আছে? কি জিনিসটা? ওই একই জিনিস, ভিসকোসিটির উপর বেস করে সমস্ত জিনিস করা হয়েছে। এই 1টা এটা হচ্ছে লিস্ট ভিসকাস, আর এটা হচ্ছে হাইয়েস্ট বা মোর ভিসকাস। মোস্ট লিখে দিই, সবচেয়ে বেশি, মোস্ট ভিসকাস। ঠিক আছে? আর বাকিগুলো ইন্টারমিডিয়েট। এবার এই জিনিসগুলো দিয়ে কী করা যায়? এটাকে সারফেস ড্রেসিং করা যায়। সারফেস ড্রেসিং বা জাস্ট উপরে তুমি একটা কোটিং দিলে তার জন্য, ইন কোল্ড ওয়েদার। এইটা হচ্ছে RT2 হচ্ছে সারফেস ড্রেসিং, একই জিনিস। ইন নর্মাল ওয়েদার, RT3-তে তুমি মোটামুটি এই দুটোর মাঝখানে এটা প্রিমিক্সিং করতে পারো, যেটা বিটুমেনের কাজ আর কি। প্রিমিক্স মানে বাইন্ডার হিসাবে ইউজ করতে পারো। রোডে বিটুমেন যে কাজটা করতো বাইন্ডার হিসেবে, সেই বাইন্ডার হিসেবে তুমি এটাকে ইউজ করতে পারো। এটা মিডল,
কোয়ালিটি একটু খারাপ হবে, বাট দুটোর মাঝখানে থাকবে, এবং RT5 দিয়েও প্রিমিক্সিং করা যায়, অথবা কোটিং করার জন্য তুমি কাজে লাগাতে পারো। ঠিক আছে, এই হলো টার। এবার আমরা দেখব বিটুমেন এবং টারের মধ্যে ডিফারেন্স। যেই এতক্ষণ যে ক্লাসটা করালাম তার মধ্যে এই পার্টিকুলার পার্টটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। ভালো করে দেখো, ইন্টারভিউতে প্রচুর কোশ্চেন জিজ্ঞেস করে। ঠিক আছে, এটা মুছে দিই। বিটুমেন এবং টারের মধ্যে ডিফারেন্স, তাহলে আমি এই সাইডে রাখলাম বিটুমেন আর এই সাইডে রাখলাম টার। কয়েকটা ডিফারেন্স খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে, উল্টোপাল্টা জিনিস বলে কিন্তু কোনো লাভ নেই। যেমন বিটুমেন আর টারের মধ্যে ডিফারেন্স বললেই সবার প্রথমে তুমি বলবে স্যার দেখুন, বিটুমেন ইজ অবটেইনড ফ্রম, কি বললাম, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অফ ক্রুড অয়েল অথবা পেট্রোলিয়াম, যাই হোক। কিন্তু এটা কি বলবে, এটা হচ্ছে স্যার দেখুন, এটা পাওয়া যায় ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন অফ উড অথবা কোল করলে আমরা এটা পাবো। দেখো সবার প্রথম এটা বুঝতে পারলে কিনা বলো, এই ডিফারেন্স আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অফ ক্রুড অয়েল বুঝে গেল কোনটা জিনিস ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন, কোনটা কি। সেকেন্ড যেটা তোমার বলা উচিত আমার মনে হয়, সেটা হচ্ছে বিটুমেনের মলিকুলার ওয়েটটা বেশি। কি বললাম, মলিকুলার ওয়েট অফ বিটুমেন ইজ মোর করলেই হবে, মোটামুটি জেনে রাখো 300 থেকে 5000 রেঞ্জের মধ্যে হয় এটা। ঠিক আছে, কিন্তু যদি তুমি, এবং এটা কেন বলো তো, এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন হয়, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের নাম বলতে পারবে? হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে এই যে এই জিনিসগুলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, হয়তো তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। হ্যাঁ, মানে বিভিন্ন রকম কার্বনের, মোট কথা মানে এই বেনজিন ফরম্যাটটা থাকবে। ঠিক আছে, যার জন্য এর মলিকুলার ওয়েট বেশি হয়, কারণ কি এখানে প্রচুর অ্যাটম মলিকুল আছে। কার্বনের 1 2 3 4 5 6টা কার্বন আছে, সেই জন্য এর মলিকুলার ওয়েটটা বেশি হয়। তার মানে বেসিক্যালি আমার জানা এটা দরকার যে এটা একটু ভারী হয়, ওয়েট বেশি থাকে। মলিকুলার ওয়েট বেশি মানে কি, এর ওয়েট বেশি। ঠিক আছে, ইটস এ হেভি। এইটার ক্ষেত্রে কি হয়, কি ইটস মলিকুলার ওয়েট রেঞ্জিং ফ্রম, এই ধরে রাখো 150 থেকে 3000। তাহলে এর মলিকুলার ওয়েটটা কম হয়, তার মানে এটা একটু লাইট ওয়েট হয়। এটা হয় হচ্ছে একটু লাইট ওয়েট হলো। আচ্ছা, 3 নাম্বার জিনিস হচ্ছে এটা টেম্পারেচার সাসেপ্টেবল নয়, যেটা খুব দরকার। টেম্পারেচার নন এসইউএস সাসেপ্টেবল, আর এটা হচ্ছে টেম্পারেচার সাসেপ্টেবল। আচ্ছা, টেম্পারেচার সাসেপ্টেবল নয় এবং হওয়াতে কি জিনিস, সাসেপ্টেবল মানে যেটার প্রতি তুমি কি বলবো, যেটার প্রতি তুমি খুব সহজেই সেন্সিটিভ। সাসেপ্টেবল মানে সেন্সিটিভ, তার মানে নন সেন্সিটিভ, যেটা হওয়া উচিত। কারণ কি, বিটুমেন থাকবে রাস্তার মধ্যে, এবার রাস্তায় প্রচুর টেম্পারেচার, এক তো রোদের টেম্পারেচার, সানলাইট, এবং দ্বিতীয়ত গাড়ি যখন চলবে তখন ফ্রিকশনার দ্বারা টেম্পারেচার তৈরি হবে। তুমি ব্রেক চিপবে, তাতে ঘর্ষণ হবে, সেই ঘর্ষণের জন্য টেম্পারেচার তৈরি হবে প্রচুর। তাহলে একে তো রোদ, তার মধ্যে আবার টেম্পারেচার দিচ্ছ ফ্রিকশনের মাধ্যমে। সো যদি টেম্পারেচার সাসেপ্টেবল হয়, মানে টেম্পারেচার সেন্সিটিভ হয়, তাহলে মুশকিল, তাহলে ওগুলো উঠে যাবে, বিটুমেনগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আমার দরকার যে ম্যাটেরিয়াল টেম্পারেচার নন সেন্সিটিভ থাকবে সেই ম্যাটেরিয়ালকে ইউজ করতে। সেই জন্য বিটুমেন বেশি ইউজ করা হয় টারের থেকে, কারণ কি বিটুমেন ইজ টেম্পারেচার নন সাসেপ্টেবল। এটা সাসেপ্টেবল, সো ইট ইজ নট ইন ইউজ বা নট গুড ফর ইউজ হলো। আচ্ছা, আর একটা জিনিস খুব ভালো আছে এর, সেটা হলো ওয়াটার রেজিস্ট্যান্স প্রপার্টি মোর, আর এর হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স লেস। দেখো, ফ্লেক্সিবল পেভমেন্ট যখন ডিজাইন করবে, আমি পড়াবো এর পরের যে
টপিকটা হবে সেটা ডিজাইন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট থাকবে, তারপরে ডিজাইন অফ রিজিড পেভমেন্ট। তো ফ্লেক্সিবল পেভমেন্ট যখন ডিজাইন করবে তখন জানবে যে একটা ফ্লেক্সিবল পেভমেন্টের মেন শত্রু বা ভিলেন হচ্ছে ওয়াটার। কোনোভাবেই আমি চাইবো না ওয়াটার যেন সাবগ্রেড বা সাববেস এই সব জায়গায় যায়। তাহলে আমাকে ওয়াটার দুটো জায়গা থেকে আসতে পারে, এক ভিতর থেকে আসলো, ওই যেটাকে আমরা বলি পাইপিংয়ের মাধ্যমে। তোমরা সয়েল মেকানিক্সে পড়েছো, যারা পড়েছো তারা জানো যে ভেতর থেকে পাইপিংয়ের মাধ্যমে জল আসতে পারে। আর একটা যেটা জল আসে সেটা হচ্ছে বৃষ্টির জল হোক বা বাইরে উপর থেকে যে জলগুলো আসে সেগুলো হচ্ছে। এবার বিটুমেন হচ্ছে সারফেসে থাকে, তার মানে বিটুমেনের মেন কাজটাই হলো উপরের জলটাকে ভিতরে না যেতে দেওয়া। তাহলে ওয়াটারের সাথে যত বেশি ও মানে অ্যাফিনিটি কম করবে বা যত রিপেলেন্ট হিসাবে কাজ করবে তত ভালো। অর্থাৎ বিটুমেনের কিন্তু ওয়াটার রিপেলেন্ট বা বিকর্ষণ করার ক্ষমতাটা বেশি, সেই জন্য বিটুমেন ভালো। কিন্তু টারের কি হচ্ছে রেজিস্ট্যান্স লেস, মানে ওর মধ্যে একটু অ্যাফিনিটি আছে, মানে জলের সংস্পর্শে আসলে ওটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য নিজেই যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রোটেক্ট কী করে করবে? ধরো তুমি প্রোটেকশনের জন্য আছো, তুমি একজন হোম গার্ড বা যাই হোক একজন সিকিউরিটি গার্ড, এবার তোমার নিজেরই প্রবলেম, তাহলে তুমি প্রোটেক্ট করতে পারবে না। সিমিলার টাইপ অফ থিং হ্যাপেন্স ইন কেস অফ টার। তাহলে এর ওয়াটার রেজিস্ট্যান্সটা কিন্তু লেস আছে, ঠিক আছে? এই হলো ঘটনা। সব কিছুই ভালো বললাম, একটা টারের ভালো জিনিস বলি, সব কিছুই খারাপ বললাম টারের। একটা ভালো এটা আছে, এটা হচ্ছে বেটার কোটিং ম্যাটেরিয়াল, বেটার কোটিং টু এগ্রিগেট। কেন এগ্রিগেটের সাথে বেশি ভালো কোট করতে পারে বলো তো? এর মলিকুলার ওয়েটটা কম, তো হালকা তো মালটা, ভিসকোসিটি কম আছে। মানে সেম টাইপের যদি তুমি বাকি ইনগ্রিডিয়েন্ট বা বাকি কি বলবো বাকি প্যারামিটার্সগুলোকে যদি তুমি কনস্ট্যান্ট করে দাও, আরও তো অনেক প্যারামিটার থাকতে পারে, সেগুলোকে কনস্ট্যান্ট করে দিয়ে খালি যদি ভিসকোসিটি দেখো, তাহলে বিটুমেনের থেকে টারের ভিসকোসিটিটা কম। কারণ কি? লাইট ওয়েট মানে ভিসকোসিটি কমের। তো যেহেতু ভিসকোসিটি এর কম আছে সেহেতু এ বেশি ভালো এগ্রিগেটের সাথে কোটটা করতে পারে, ঠিক আছে? কিন্তু এ অতটা ভালো করতে পারে না যেহেতু এর ভিসকোসিটি বেশি। আরে একটা ম্যাটেরিয়াল ধরো তুমি ওয়াটার নিলে, ওয়াটার দিয়ে তুমি একটাকে ভেজাও, দেখবে খুব তাড়াতাড়ি ভিজে যাবে। একটা এগ্রিগেট নাও, এরকম অনেক এগ্রিগেট নাও, নিয়ে দুটো এগ্রিগেট নাও, দুই সেট আপ এগ্রিগেট নিলে, একটা জায়গায় তুমি হানি দিলে, হানি, আর একটা জায়গায় ওয়াটার দিলে, বলো এই দুটোর মধ্যে কে বেশি ভালোভাবে ভেজাতে পারবে? ওয়াটারটা, কারণ ওয়াটারের ভিসকোসিটি কম। এর ভিসকোসিটি কম, ভালো ভেজাতে পারবে। এর ভিসকোসিটি বেশি, কম ভেজাতে পারবে। তো যার ভিসকোসিটি বেশি সে কম ভেজাতে পারে বা কোটিং ম্যাটেরিয়াল হিসাবে সেটা খারাপ হয়। ওই জন্য এইটা বেটার কোটিং টু এগ্রিগেট শো করে। এ হচ্ছে লেস কোটিং। বা আর একটা জিনিস বলতে পারো, এর কোটিং করতে গেলে বেশি সময় দিতে হয়, লেস কোটিং টু এগ্রিগেট। তার মানেটা কি? মোর টাইম রিকোয়ার্ড। এই হানিকে দিয়ে যদি তুমি কোট করতে যাও এগ্রিগেটে, তোমাকে দেখবে বেশি টাইম দিতে হবে, ঠিক আছে? এই হলো ঘটনা। আচ্ছা, আর একটা কি বলবে 6 নাম্বার, এর ফ্রি কার্বন কন্টেন্ট লেস। কেন লেস? কারণ কি? এ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হয়েছে। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মানে ইন প্রেজেন্স অফ এয়ার হয়েছে। যেহেতু ইন প্রেজেন্স অফ এয়ার হয়েছে সেহেতু কার্বন ডাইঅক্সাইড বেরোবে, কার্বন মনোক্সাইড বেরোবে না। এগুলো জিনিস কেমিস্ট্রির ভেতরের জিনিস, ম্যাটেরিয়াল সায়েন্স পড়লে তুমি বুঝতে পারবে। যখন আমরা কোনো একটা জিনিসকে গরম করি বা আগুন লাগাই, সে আগুনটা যদি অক্সিজেনের প্রেজেন্সে হয় তাহলে সেখানে হবে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। কিন্তু কার্বন ডাইঅক্সাইড ভালো, কিন্তু আমাদের জন্য অতটা ক্ষতি না। কিন্তু যদি সেটা ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন হয় বা অক্সিজেন যদি কম থাকে তাহলে হয়ে যাবে কার্বন মনোক্সাইড, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। সেই জন্য সবসময় ইন প্রেজেন্স অফ এয়ার আমাদের আগুন জ্বালানো উচিত, ঠিক আছে? এটা কার্বন লেস, কিন্তু এটা দেখো ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন হচ্ছে, সেহেতু ফ্রি কার্বন কন্টেন্টের মোর হবে, ফ্রি কার্বন কন্টেন্ট মোর হবে। তো ফ্রি কার্বন কন্টেন্ট মোর হলে সমস্যাটা কি? এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে? 6 নাম্বার। 7 নাম্বার দেখো কি বলছে, বিটুমেন যেটা আছে না, সেটা কার্বন ডাইসালফাইড CH2 এবং CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড এই দুটোতে সলিউবল। মানে এইটা কি হয়, মানে আমি বলতে চাইছি যে আর একটা দাও, এটা দেখে নাও তারপরে বলছি। এটা হচ্ছে টলুইনে সলিউবল। এবার তুমি আমাকে বলতে পারো স্যার এটা দিয়ে আমি করবোটা কি? হ্যাঁ মানলাম টারটা টলুইনে সলিউবল, এটা কার্বন ডাইসালফাইড এবং CCl4 সলিউবল, তাতে আমার কি যায় আসে? এটা কি ডিফারেন্স স্যার? এটা এই ডিফারেন্সই, যখন তুমি পিউরিটি অফ বিটুমেন চেক করবে তখন তোমাকে দেখতে হবে যে কত পরিমাণ, একটা বিটুমেন তোমাকে দিল কোনো একটা কোম্পানি, যে স্যার এই যে বিটুমেন নিন, তুমি বললে এটা CCl4 সলিউবল করে দেখাও। যদি 100% সলিউবল হয় তার মানে দ্যাট বিটুমেন ইজ গুড। সলিবিলিটি চেকটা বিটুমেনের পিউরিটি বা টারের পিউরিটি চেক করার জন্য কাজে লাগে। তুমি টলুইনে টার নিয়ে আসলে টলুইনের মধ্যে দিয়ে দেখলে কতটা সলিউবল হচ্ছে। যদি সলিউবল হয় তার মানে পিওর টার আছে, নাহলে টারের মধ্যেও ভুলভাল জিনিস আছে। এই হচ্ছে ব্যাপার। তো সলিউবিলিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এই হলো মোটামুটি জিনিস
তাহলে ডিফারেন্স বিটুমেন আর টার মোটামুটি এই কয়েকটা বললেই আশা করি হয়ে যাবে, তুমি বুঝে গেলে কী কী জিনিস আছে। মেনলি এই ওয়াটারের জন্য ওয়াটার রেজিস্ট্যান্স প্রপার্টি এবং টেম্পারেচার নন সাসেপ্টিবিলিটি, এই দুটোর জন্যই কিন্তু বিটুমেনকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবং তুমি দেখবে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্রি কার্বন কন্টেন্ট লেস এনভায়রনমেন্ট। এই তিনটে হচ্ছে মেইন কারণ যার জন্য বিটুমেনকে টারের থেকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দ্য রিজন, হ্যাঁ কোয়ালিটি তো ইম্পর্টেন্টই, কোয়ালিটি মানে হচ্ছে এর কোয়ালিটি অনেক ভালো হবে বিটুমেনের কোয়ালিটি এর থেকে, সেটা তো ইম্পর্টেন্টই, বাট তাও এই তিনটা মেন। একটা হচ্ছে টেম্পারেচার নন সাসেপ্টিবিলিটি, মানে আমি চাইবো রাস্তাটা যেন টেম্পারেচার নন সাসেপ্টেবল হয়, যেটা বিটুমেন শো করছে। এক, 2 নম্বর হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স, খুব ইম্পর্টেন্ট, জল কোনোভাবে যেন ভেতরে না ঢুকতে পারে, সাবগ্রেডে জল ঢুকে যাওয়া মানেই মুশকিল, রাস্তা নষ্ট হয়ে যাবে। এবং 3 নম্বর হচ্ছে ফ্রি কার্বন কন্টেন্ট লেস, এনভায়রনমেন্টকেও সেভ করছে। এই তিনটে কারণের জন্য মেনলি বিটুমেনকে অগ্রাধিকার দেওয়া হয় কার থেকে, টারের থেকে। যদিও তুমি আর একটা ডিফারেন্স লিখে রাখতে পারো, এ কিন্তু কস্টলি কম, লেস কস্টলি, এ হচ্ছে মোর কস্টলি, সরি এটা হলো মোর কস্টলি আর এটা হলো তোমার লেস কস্টলি। এই হলো বিটুমেন এবং টারের মধ্যে ডিফারেন্স। আশা করি তোমাদের বোঝা হয়ে গেল। এবার আমরা নেক্সট একটা টপিক পড়বো যেটা খুব 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 ইম্পর্টেন্ট। দেখবে সিবিআর টেস্ট পড়ার পরে আমি ওটা বাদ দিয়ে চলে গেছিলাম এগ্রিগেটে, সেটা হচ্ছে প্লেট লোড টেস্ট। এই টেস্টিংগুলো থেকে তুমি জেনে রাখো, ভাইভাতে কিন্তু প্রচুর কোশ্চেন জিজ্ঞেস করে। ভাইভাতে টেস্টিং কোশ্চেন জিজ্ঞেস করার অনেক কারণ আছে। প্রথম যে কারণটা আমার মনে হয় সেটা হচ্ছে যাদবপুর এবং শিবপুরের স্যাররাই তো তোমাদের ইন্টারভিউ নেবে, এবং যে কোনো জায়গাতে যাও আইআইটির প্রফেসর থাকবে। ইউপিএসসিতেও মানে টেকনিক্যালের জন্য তো আইআইটি থেকে প্রফেসররাই থাকেন। তো তারা কি হয়, তারা তাদের যে ল্যাব আছে সেখানে কিন্তু টেস্টিং প্রচুর হয়, মানে বাইরের এজেন্সিরা টেস্টিং করায়। ধরো তোমার একটা বিশাল বড় কাজ হচ্ছে, তো সেখানে বিটুমেন বা কংক্রিট টেস্ট করাতে হবে, সেখানে তোমরা জানোই যে যাদবপুরের ল্যাবরেটরিতে পাঠানো হয়, শিবপুরের ল্যাবরেটরিতে পাঠানো হলো, আইআইটি গুয়াহাটি যদি থাকে ওখানে আইআইটির ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে, দিল্লির আইআইটি দিল্লি আছে দিল্লির ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। কারণ কি, প্রফেসররা যখন ল্যাবরেটরি চেক করে সই করে দেয় সেটা বেশি রিলায়েবল হয়ে থাকে। তো এটা করেই থাকে, তোমরা নিশ্চয়ই জানো, যারা সিভিল নিয়ে অনেক দিন ধরে ঘাটাঘাটি করছো তারা সবাই জানো যে এইসব ইউনিভার্সিটিতে টেস্টিংয়ের জন্য পাঠানো হয়। তো যখন এইসব ইউনিভার্সিটিতে টেস্টিংয়ের জন্য পাঠানো হয় তখন কি হয়, স্যাররা কিন্তু বারবার এই ধরনের টেস্টিংগুলো করে থাকে। ঠিক আছে, যেহেতু স্যাররা বারবার টেস্টিংগুলো করে সেহেতু স্যারদের মাথায় কিন্তু টেস্টিং সবসময় আপ টু ডেট থাকে। অন্য কিছু পড়াক চায় না পড়াক, টেস্টিং জিনিসটা কিন্তু সবসময় আপ টু ডেট থাকে। এবং টেস্টিং এমন একটা জিনিস যেটা তুমি না করতে পারলে এর পরের স্টেজে যেতে পারবে না। তো আমার সেই জন্য মনে হয় টেস্টিং থেকে কিন্তু খুবই, মানে সিবিআর, প্লেট লোড টেস্ট, কে এর ভ্যালু কী, তারপরে তুমি যদি একটু সয়েলের দিকে চলে যাও, হ্যাঁ সেখানে তোমার এসপিডি টেস্ট, এগুলো থেকে সিপিডি টেস্ট, এগুলো থেকে হামেশাই কোশ্চেন জিজ্ঞেস করে। এভরি 2 or 3 পিপল আউট অফ 5 উইল গেট দ্য কোশ্চেন ফ্রম টেস্টিং। সে হাইওয়ে টেস্টিং হোক, সয়েলের টেস্টিং হোক, কংক্রিট টেস্টিং হোক, টেস্টিং খুব ইম্পর্টেন্ট। অত প্লেট লোড টেস্টটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা পড়বো প্লেট লোড টেস্ট থেকে কী করে আমরা কে বার করতে পারি, কে বা মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন, মডিউলাস অফ সাবগ্রেড রিয়াকশন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং এই মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন দিয়ে আমরা কী করতে পারি না করতে পারি সমস্ত কিছু দেখব। তো সবার প্রথমে দেখি প্লেট লোড টেস্টটার সেটিংটা কী করে হয়, মানে কীরকম দেখতে হয়। দেখো কিছুই না, তুমি এটা রাস্তাতেও প্রচুর দেখতে পাবে, এরকমভাবে লোড দেওয়া থাকে উপরে, হ্যাঁ এরকম একটা লোডিং কম্পার্টমেন্ট থাকে, এখানে লোড ইনক্রিমেন্ট বা যাই করা হোক করা হচ্ছে। এবার এরকম করে একটা হাইড্রোলিক জ্যাক থাকে, তারপরে বিভিন্ন রকম প্লেট দেওয়া থাকে, দেখবি অনেকগুলো প্লেট দেওয়া থাকে, তার কারণও আছে, আমি সব বলবো। একটা প্লেট থাকে না, এরকমভাবে প্রচুর প্লেট দেওয়া থাকে। সবচেয়ে নিচের যে প্লেটটা থাকে সেটাই মেন প্লেট, সেই প্লেটটাকে বলা হয় হচ্ছে 75 সেন্টিমিটার ডায়ামিটার প্লেট। আচ্ছা, তার মানে বুঝতেই পারছো এগুলো সব সার্কুলার প্লেট। আমরা 2D পিকচার প্ল্যান দেখছি, সরি এলিভেশন দেখছি বলে আমরা এটাকে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল মনে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এরকম গোল গোল সার্কুলার। 75 সেন্টিমিটার ডায়ামিটার প্লেট সবার নিচেরটা, এর নিচে থাকে সয়েল, আর কিছু নেই। এখানে অনেকগুলো ডায়াল গেজ লাগানো থাকে সেটেলমেন্ট মেজার করার জন্য, অ্যাটলিস্ট 3টে ডায়াল গেজ রাখা খুব দরকার। এখানে একটা প্রুভিং রিং থাকে, এটা হাইড্রোলিক জ্যাক, এটা হচ্ছে পিআর, প্রুভিং রিং রিডিং, যেখানে
লোডটা মেজার করা হয়, এটাকে বলে হচ্ছে হাইড্রোলিক জ্যাক, ঠিক আছে, এবং এখানে বিভিন্ন রকম লোড থাকে। এই হলো ঘটনা, এই হলো প্লেটের সেটেলমেন্টটা। এবার কি করে টেস্টিং করা হয় সেটা দেখো। সবার প্রথমে আমাদের এই যে রোড সারফেসটা আছে বা যার উপরে তুমি রাখছো, মাটি হোক, আচ্ছা সবার প্রথমে বলে দিই প্লেট লোড সিবিআর টেস্টে চলে যাও। তুমি দেখবে আমি বলেছিলাম সিবিআর টেস্ট কিন্তু সব ধরনের পেভমেন্টের জন্য করা যায় না, কিন্তু প্লেট লোড টেস্ট কিন্তু তুমি ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য করতে পারবে এবং রিজিড পেভমেন্টের জন্য করতে পারবে। সিবিআর কিন্তু অনলি ফ্লেক্সিবলের জন্য ছিল, পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে। সিবিআর টেস্ট ক্যান বি ডান অনলি ফর ফ্লেক্সিবল পেভমেন্ট, যার মাধ্যমে আমরা ওই যে P2.5 রেশিও, সিবিআর মানে কি ক্যালিফোর্নিয়া বেয়ারিং রেশিও, মানে আমরা জানতে পারি যে আমাদের যে টেস্ট, আমাদের যে ম্যাটেরিয়ালটা আছে সেটা টেস্ট ম্যাটেরিয়ালের থেকে কতটা বেশি লোড নিতে পারছে। P2.5 মানে কি 2.5 সেটেলমেন্টে আমাদেরটা টেস্ট এগ্রিগেটের থেকে কত বেশি লোড নিচ্ছে, এটা হচ্ছে সিবিআর 2.5। সিবিআর 5 কি জিনিস, যাই হোক সমস্ত কিছু আমরা ডিটেলে আলোচনা করেছি, বাট দ্যাট ইজ অনলি ফর ফ্লেক্সিবল পেমেন্ট, নট ফর রিজিড পেমেন্ট। বাট প্লেট লোড টেস্ট কিন্তু ফ্লেক্সিবল অ্যান্ড রিজিড বোথের জন্য করা যায়। প্লেট লোড টেস্ট PBT ক্যান বি ডান ফর বোথ ফ্লেক্সিবল অ্যান্ড রিজিড পেমেন্ট। সবার প্রথমটা এটা হলো, ঠিক আছে। আচ্ছা এবার এই যে রাস্তাটা আছে বা মাটিটা আছে যার মধ্যে আমি প্লেট বিয়ারিং টেস্টটা করব, সেখানটা বিভিন্ন রকম আনডিউলেশন থাকতে পারে, এরকম থাকতেই পারে। তো প্রথমে আমরা কি করব, ওই জায়গাটা পরিষ্কার করব, ড্রেসিং করে দেবো, ক্লিনিং করে দিলাম, ক্লিনিং করে তার মধ্যে আমি প্লেটটা চাপালাম এবং প্লেটটা চাপিয়ে একটা সিটিং লোড দিতে হবে। তাহলে প্রথমটা কি, ক্লিনিং অর ড্রেসিং the surface and putting a sitting load, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকেই প্রচুর কোশ্চেন আসে, এমন কোশ্চেন আসে তোমার মাথা খারাপ হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। আমি এখনই দেখাবো কি কোশ্চেন আসে এবং কেন তুমি কনফিউজড হবে। সিটিং লোড অফ কি, 7 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, এটা একটা হতে পারে। 0.07 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটা আর একটা হতে পারে। 0.007 মেগাপাস্কাল মানে নিউটন পার এমএম স্কোয়ার, এটা একটা হতে পারে। এই তিনটেই তুমি মনে রাখবে, যদি ইউনিট কনভার্সন করতে পারো। তুমি যদি মনে করো না ইটস ভেরি ইজি ফর মি টু কনভার্ট দ্য ইউনিট, মানে একটা মনে রাখলেই তাহলে হবে, কিন্তু প্রত্যেকটা মনে রাখবে কোন ইউনিটে দেবে ভগবান জানে, আমি অত কিছু জানি না। তুমি যদি ইউনিট কনভার্সন জানো তাহলে যে কোনো একটা মনে রাখবে, 7 কিলোমিটার পার মিটার স্কোয়ারটা মনে রাখবে, বাকিগুলো তুমি কনভার্ট করে নিতে পারবে। পরীক্ষার সময় তোমাকে দিবে যে সিটিং লোড ইন কেস অফ প্লেট বিয়ারিং টেস্ট শুড বি পুট ড্যাশ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তখন তুমি যদি খালি কিলোমিটার পার মিটার স্কোয়ার মনে রাখো তাহলে হবে না, আমার বক্তব্য হচ্ছে এটা। সো তিনটেই মনে রাখবে, আরও ইউনিট যদি দেয়, মোট কথা ইউনিট কনভার্সনটা তুমি মনে রাখবে। এখানে ধরে নেবে যে 1 নিউটন ইজুকাল টু, মানে 10 কেজি, 1 কেজি ইজুকাল টু 10 নিউটন, মানে 9.81 ধরে করিনি, 10 ধরে করা হয়েছে, ব্যাস। তাহলে সিটিং লোড অফ দিস, এটা আমি সিটিং লোড করে দিলাম। সিটিং লোড করে দেওয়ার পরে আমি রেডি। যেই সিটিং লোড আমার দেওয়া হয়ে গেল, আফটার দ্যাট a series of plates should be placed over 75 centimeter dia plate so that bending moment can't develop। মানে যদি এই হাইড্রোলিক জ্যাকটা ডাইরেক্ট 75 সেন্টিমিটার প্লেটের উপর ফেলা হতো না, তাহলে এটা বেন্ডিং মোমেন্ট তৈরি হয়ে যেত। বুঝতেই পারছো, একটা সরু লম্বা কলাম যদি তুমি একটা এত বড় 75 সেন্টিমিটার ডায়ামিটার প্লেটের উপর বসাও, তাহলে এই জায়গাগুলো উপরে উঠে যাবে, মানে বেন্ডিং মোমেন্ট চলে আসবে। তাহলে বেন্ডিং মোমেন্টটাকে অ্যাভয়েড করার জন্য এরকম সিরিজ অফ প্লেটস দেওয়া হচ্ছে, তাতে কি হচ্ছে, খুব সুন্দরভাবে বিয়ারিংটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট শুড নট অ্যালাউ অর টু ডেভেলপ আ প্রপার বিয়ারিংটা যেন সুন্দরভাবে ডেভেলপ হয়, সেই জন্য আমরা সিরিজ অফ প্লেটস দিলাম। তারপরে সব সেট করলাম। কি সেট করলাম? দেন হাইড্রোলিক জ্যাক অ্যান্ড লোডিং ইজ প্লেসড। আচ্ছা, এবার লোডিংটা খুব ইম্পর্ট্যান্ট। এই লোডিংটা আমি কত প্লেস করব? দেখো, বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাবে। আমি একটা কোড থেকে দেখি তোমাদের বলছি, ওই জন্য এটাই ঠিক। কোডটা নোট করে রাখো। 19 কি জানো, দাঁড়াও, তো মনে থাকে না।
এক সেকেন্ড, প্লেট বিয়ারিং টেস্টের যে কোডটা রয়েছে সেটা হচ্ছে 9214, IS 9214। এখান থেকে দেখেই করবে, উল্টোপাল্টা বই থেকে করবে না। 1979। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাওয়া আছে, কনফিউজড হয়ে যাবে। তুমি মেডিজির বইতে দেখবে একরকম আছে, IS মাস্টার্সের বইতে দেখবে আর এক রকম আছে, কোডের থেকে করবে। লোডটা কত দূর অবধি আমরা ইনক্রিমেন্ট করব সেটা হচ্ছে ফার্স্ট, আর লোড শুড বি প্লেসড to have an initial settlement of 0.85 centimeter, sorry 0.85 millimeter হবে, দাঁড়াও, yes 0.85 millimeter। মানে আমি এমন লোড এখানে চাপাবো, সেটা আমাদের একটা আইডিয়ার মতোই থাকবে, 0.85 এর থেকে একটু বেশি হতে পারে, হালকা কমও হতে পারে। এমন লোড আমি চাপাবো যাতে ইনিশিয়াল সেটেলমেন্ট 0.85 মিলিমিটার হয়। এটা কিন্তু আমি কোড থেকে দেখে বলছি, এটা মনে রাখবে। বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভ্যালু দেওয়া আছে, এটা হলো। আচ্ছা, তো লোডটা চাপালে 0.85 মিলিমিটার সেটেলমেন্ট হলো, তাতে কি হবে? এবার এই 0.85 মিলিমিটার সেটেলমেন্টের জন্য কত লোড দরকার পড়লো সেটা নোট করবে। তাহলে কি করবে? নোট দ্য লোড রিকোয়ার্ড টু গেট দিস সেটেলমেন্ট, নোট করে দিলে। এবার আমরা নেক্সট লোড ইনক্রিমেন্ট করব। এবার ঘটনাটা হচ্ছে আমরা কখন নেক্সট লোড ইনক্রিমেন্ট করব, টাইম, এটা ইম্পর্টেন্ট। এখান থেকেও কোশ্চেন আছে, কি উপরেগুলো মুছে দিলাম। হ্যাঁ, 5 নম্বর দেখো, নেক্সট লোড ইনক্রিমেন্ট should be done when there is no substantial increase in settlement। তুমি তো লোড চাপিয়েছো, তো লোড যখন চাপাবে তখন ডায়াল গজের রিডিংটা চেঞ্জ হতেই থাকবে। হ্যাঁ, 0.85 হওয়ার পরও একটু 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 করে চেঞ্জ হয়ে থাকবে, যেহেতু সেটেল করছে। এবার যখন তুমি দেখবে যে দেয়ার ইজ নো সাবস্টেন্সিয়াল, মানে কোনো রকম এক্সেস সেটেলমেন্ট আর হচ্ছে না, অল্প অল্প করে সেটেলমেন্ট হচ্ছে, দেন তুমি নেক্সট লোড ইনক্রিমেন্টটা করতে পারবে। এখানে একটা ব্যাপার আছে। এবার আমি একরকম, তুমি আর রকম হতে পারো। সাবস্টেন্সিয়াল লোড ইনক্রিমেন্ট মানে কি? আমার একটা মত থাকতে পারে যে এটা সাবস্টেন্সিয়াল লোড ইনক্রিমেন্ট, তোমার মনে হতে পারে এটা সাবস্টেন্সিয়াল লোড ইনক্রিমেন্ট। সেই জন্য এখানে কোড একটা গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইনটা শুধুমাত্র ক্লেই সয়েলের জন্যই দেওয়া আছে, কারণ কি স্যান্ডি সয়েলের জন্য কিন্তু সেটেলমেন্ট ওরকমভাবে হয় না। এটা তো ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট বা একটা কন্টিনিউয়াস সেটেলমেন্টের কথা বলা হচ্ছে, সেটা কখন হবে? স্যান্ডের ক্ষেত্রে হবে না, স্যান্ডের ক্ষেত্রে কিন্তু একবারে লোড হয়ে যাচ্ছে, সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। এটা ক্লের ক্ষেত্রে হতে পারে। সো ইন কেস অফ ক্লে বলা আছে, কোডে দেখবে, in case of clay you put or give next load increment when, কখন? the settlement rate is less than 0.25 millimeter per minute। এটা ক্লের ক্ষেত্রে। স্যান্ডের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তোমার আমার একই রকম হবে, কারণ কি স্যান্ডে কন্টিনিউয়াস সেটেলমেন্ট হয় না। তোমরা নিশ্চয়ই সয়েল মেকানিক্স পড়েছো, আমার সয়েল মেকানিক্সের ক্লাস করানো হয়ে গেছে। ক্লের ক্ষেত্রে কি হয়? সেটেলমেন্ট যুগান্তকারী, মানে 1 বছর 2 বছর 3 বছর 10 বছর ধরে চলতে থাকে। কিন্তু ইন কেস অফ স্যান্ড ইমিডিয়েট সেটেলমেন্ট হয়, তারপরে কিন্তু সেটেলমেন্টটা স্টপ হয়ে যায়। সেই জন্য স্যান্ডের ক্ষেত্রে কিছু বলেনি। ক্লের ক্ষেত্রে একটা বলে দিয়েছে, যখন সেটেলমেন্ট 0.25 মিলিমিটার পার মিনিটের থেকে কম হবে তখন তুমি নেক্সট লোড ইনক্রিমেন্ট করে দাও। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে নেক্সট লোড ইনক্রিমেন্ট কত করব? আবার কি স্যার এই 0.85 এর মতো করব? না, এবার তুমি করবে হচ্ছে 0.25 মিলিমিটার সেটেলমেন্ট অ্যান্ড মার্ক দ্য লোড। তার মানে সবার প্রথম যে লোডটা নেবে সেটা 0.85 মিলিমিটারে নেবে, তারপর থেকে কন্টিনিউয়াসলি তুমি 0.25 মিলিমিটার নিতে থাকবে। বইতে মেইনলি সমস্যাটা এখানেই করা হয়েছে, ওরা খালি 0.25 মিলিমিটারটা বলেছে, প্রথমটা যে 0.85 নিতে হবে সেটা বলেনি। বাট রিমেম্বার, কোডে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, তুমি প্রথমটা নেবে হচ্ছে 0.85 মিলিমিটার সেটেলমেন্টে, সেকেন্ড থার্ড ফোর্থ যত নিতে হবে সেটা তুমি 0.25 মিলিমিটার সেটেলমেন্ট নিতে থাকবে। এবং এইটা অ্যান্ড রিপিট লোড অ্যান্ড রিপিট দ্য প্রসিডিওর। রিপিট দ্য প্রসিডিওর মানে খালি এইটা 6 আর
আর আর 0.85টা নিতে হবে না, এরপর থেকে 0.25 মিলিমিটার সেটেলমেন্টে তুমি নাও, 0.25 মিলিমিটার সেটেলমেন্টে লোডটা নাও, এবং তখনই লোড ইনক্রিমেন্ট করো যখন 0.25 মিলিমিটার পার মিনিটের থেকে বেশি কম সেটেলমেন্ট হচ্ছে। আবার করো, এরকম করতে করতে কত দূর করবে? 1.75। রিপিট দ্য টেস্ট প্রসিডিউর। স্টপ দ্য টেস্ট at 1.75 সেন্টিমিটার, 1.75 মিলিমিটার সেটেলমেন্ট। 1.75 মিলিমিটার সেটেলমেন্টে তুমি স্টপ করে দিবে। যখন তুমি টোটাল সেটেলমেন্ট যখন তোমার 1.75 মিলিমিটার হয়ে গেল, তখন তুমি জিনিসটাকে স্টপ করে দেবে। এইবার তাহলে কে ভ্যালুটা কি করে তুমি বার করবে? দেখো, এবার এখান থেকে আমরা পাবো একটা গ্রাফটা দেখো এরকম দেখাচ্ছি, লোড ভার্সেস সেটেলমেন্ট। একটা কথা বলি, সেটেলমেন্টটা এরকম করে দেখালাম, এটার কারণটা কি? কারণ কি সেটেলমেন্ট নিচের দিকে হয় বলে। তুমি এটাও করতে পারতে, নর্মাল আমরা যেটা করি, লোড ভার্সেস সেটেলমেন্ট, ইজিলি ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম। যেহেতু সেটেলমেন্ট নিচের দিকে হয়, সেহেতু লোড ভার্সেস সেটেলমেন্ট কার্ভটা এভাবে দেখানো হয়েছে। এভাবেও দেখাতে পারতে। রিমেম্বার, লোড সবসময় এক্স অ্যাক্সিসে হবে, সেটেলমেন্ট ওয়াই অ্যাক্সিসে। কারণ কি, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এক্সের ভ্যালুর উপর ডিপেন্ড করবে ওয়াই। তার মানে এখানে লোডের ভ্যালুর উপর ডিপেন্ড করবে সেটেলমেন্টের উপর লোড ডিপেন্ড করবে না। প্লিজ তুমি উল্টোটা করে দিও না, খালি এটাই হবে। মানে লোডটাকে ওয়াই অ্যাক্সিসে দিয়ে সেটেলমেন্টটাকে এক্স অ্যাক্সিস করে দিও না। এবার তুমি এরকম করো বা এরকম করো, ডাজেন্ট ম্যাটার। আমার বক্তব্যটা বুঝতে পারলে তো? আমার বক্তব্যটা হচ্ছে লোডটা এখানে, সেটেলমেন্ট এখানে করে দিও না। বাকি তুমি এই শেপ নাও বা এই শেপ নাও, কোনো যায় আসে না। বিকজ ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, মানে এক্সের ভ্যালুর উপর ডিপেন্ড করবে ওয়াই কীভাবে হচ্ছে। সো এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্য লোডটা ইন্ডিপেন্ডেন্ট। লোড দিচ্ছি বলে সেটেলমেন্ট হচ্ছে, সেটেলমেন্ট হচ্ছে বলে লোড দিচ্ছি তা নয় কিন্তু এটা। আচ্ছা, তাহলে এখানে হলো সেটেলমেন্ট, লোড ভার্সেস সেটেলমেন্ট। এবার লোড ভার্সেস সেটেলমেন্ট কার্ভটা কীরকম হয় জেনারেলি? এরকম, এটা ধরো সেটেলমেন্ট এখানে বিভিন্ন রকম আছে, 0.85, 1.25 এরকমভাবে আছে। তো সেটেলমেন্টটা তোমার মোটামুটি এইরকমভাবে এই হলো। এইবার তোমাকে কি করতে হবে? 1.25 মিলিমিটার সেটেলমেন্টে যে লোডটা হয়েছে সেইটাকে তোমাকে নিতে হবে। তাহলে কি, টেক দ্য লোড at 1.25 মিলিমিটার সেটেলমেন্ট। এটাই আমাদের কে ভ্যালু। 1.25 মিলিমিটার সেটেলমেন্টে, ধরো এটা 1.25 মিলিমিটার আছে, এই 1.25 মিলিমিটারের যে লোডটা পাওয়া গেছে এইটা হলো পি 1.25। বুঝতে পারলে? এইবার তাহলে মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন কি হবে? কে ইজ ইকুয়াল টু, আমরা পি দিব ডিভাইডেড বাই 1.25 বা 0.125। কেন 0.125 করলাম? কারণ এটা সেন্টিমিটারে আনার জন্য। 1.25টা মিলিমিটারে ছিল, এটাকে সেন্টিমিটার করার জন্য 0.125 করলাম। তাহলে এটা কি হলো? ইউনিট কেজি পার সেন্টিমিটার স্কোয়ার পার সেন্টিমিটার। এটা কিন্তু প্রেশার। তাহলে পিটা হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ডিভাইডেড বাই সেন্টিমিটার। সেন্টিমিটার স্কোয়ারটা কোনো ব্যাপারই না। কেন কোনো ব্যাপার না? তার কারণটা হচ্ছে 75 সেন্টিমিটার ডায়ামিটার প্লেট দিয়ে আমি কাজ করেছি। যদি আমাকে লোডটা বার করতে বলে, আমি প্রেশারের সাথে π/4 ইন্টু 75 স্কোয়ার দ্বিগুণ করে দেবো। বুঝতে পারলা? আরে ডায়ামিটার কত ছিল প্লেটের? 75 সেন্টিমিটার। আমি প্রেশার পেয়েছি সামথিং, যদি আমাকে লোড বার করতে হয় তাহলে আমি কী করবো? π/4 ইন্টু ডি স্কোয়ার হয়ে গেল। লোডটা বার করতে বললে প্রেশার ইন্টু π/4 ইন্টু ডি স্কোয়ার করে দেবো। তাহলে এই হলো মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশনের ভ্যালু। এইবার দেখো, আমাকে আইআইটি গুয়াহাটির পরীক্ষায় জিজ্ঞেস করেছিল সয়েল মেকানিক্সের যে মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশনের ইউনিট বলো। এটা কিন্তু অনেকেই ভুল বলে। এক তো অনেকে বলে কেজি পার সেন্টিমিটার, অনেকে বলে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অনেকে বলে কেজি পার সেন্টিমিটার কিউব, যেটা ঠিক। মানে কেউ যদি এটা বলে কেজি পার সেন্টিমিটার কিউব, দিস ইজ অলসো কারেক্ট, বাট আই রেকমেন্ড ইউ টু টেল দ্য ইউনিট ইন এ ফরম্যাট অফ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার পার সেন্টিমিটার। স্যার ভাববে যে তুমি জানো জিনিসটা। কেন? কারণ কি প্রেশার আছে উপরে, সো দিস ইজ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার।
পার সেন্টিমিটার কারণ কি 0.125 সেন্টিমিটার বা 1.25 মিলিমিটারে কত লোড হয়েছে সেটা আমরা নিয়েছি। লাস্ট কে ভ্যালুটা আমরা কোথায় নিলাম? যে লোডে 1.25 মিলিমিটার সেটেলমেন্ট হলো বা 0.125 সেন্টিমিটার সেটেলমেন্ট হলো, সেই জন্য কেজি পার সেন্টিমিটার স্কোয়ার পার সেন্টিমিটার হচ্ছে মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশন। এইবার এখানে এই গল্পটা শেষ না, এই গল্পটা এখানেই শেষ না। গল্পটা কোথায় শেষ হচ্ছে? গল্পটা হচ্ছে যে এমন একটা জায়গা তুমি পেলে হয়তো যেখানে 75 সেন্টিমিটার ডায়ামিটারের প্লেট নেই, অথবা তুমি ওই জায়গায় 75 সেন্টিমিটার ডায়ামিটার প্লেট ইউজ করতে পারছো না। কীরকম? ধরো একটা প্ল্যান দেখাচ্ছি, এই হচ্ছে তোমার ঘটনা। বাউন্ডারি ওয়াল আছে, স্ট্রং বাউন্ডারি ওয়াল, কারণ কি এর ওই পারে বিভিন্ন রকম জিনিস আছে। তোমার এই জায়গার মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশন লাগবে যেখানে তুমি 75 সেন্টিমিটার ডায়ামিটার প্লেটকে প্লেস করতে পারছো না, কারণ কি জায়গার অভাব। ঠিক আছে? এমন হতে পারে যে তুমি একটা কম দামি বা কমজোরি কন্ট্রাক্টর, তোমার কাছে 75 সেন্টিমিটার ডায়ামিটার প্লেটই নাই, কম আছে 30 সেন্টিমিটার আছে, তাহলে কিন্তু হবে না। যখন সিবিআর পড়িয়েছিলাম তুমি মনে রাখবে, তখন তুমি যা খুশি তাই করতে পারো, কোনো অসুবিধা নেই, বিভিন্ন রকম প্লেট ইউজ করা যেতে পারে ওখানে। কিন্তু প্লেট লোড টেস্টের ক্ষেত্রে কিন্তু তুমি সেটা করতে পারবা না, তোমাকে 75 দিয়েই করতে হবে। তাহলে যদি না থাকে তাহলে কি হবে? তার উপায় আছে, সেটা হচ্ছে K1A1 = K2A2। তার মানে এটা কি? এটা হচ্ছে মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশন অফ প্লেট 1, এটা হচ্ছে ডায়ামিটার অফ প্লেট 1। এটা হচ্ছে মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশন অফ প্লেট 2, এটা হচ্ছে ডায়ামিটার অফ প্লেট 2। মানে ধরো তোমার 15 সেন্টিমিটার ডায়ামিটার দিয়ে তুমি করলে, 15 সেন্টিমিটার ডায়ামিটার দিয়ে তুমি করলে, এবং মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশন তুমি পেলে হচ্ছে ধরো সে ফর এক্সাম্পল 0.92 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার পার সেন্টিমিটার, এটা পেলে। তাহলে তুমি কি করবে? 0.92 ইন্টু ডায়ামিটারটা কত 15 = K2 আমাকে বার করতে হবে, ইন্টু এই ডায়ামিটারটা কত আমার 75-এর জন্য লাগবে 75, তাহলে K2টা তোমার হবে 0.92 ইন্টু 15 ডিভাইডেড বাই 75। ব্যাস হয়ে গেল। এইভাবে তুমি বার করতে পারবে। এবার দেখো, এইবার এই যে জিনিসটা আছে তোমার, কি বললাম, K1A1 = K2A2 যেটা বললাম, এই যে এইটুকু জানলেই খালি এখন হবে না, ঠিক আছে? মানে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির যে আমরা যখন থার্ড ইয়ারে পড়েছিলাম, থার্ড ইয়ার ফার্স্ট সেম না সেকেন্ড সেম মনে নেই, যখন হাইওয়ের ক্লাসটা ছিল সেই সময় এই প্রুফটা আমাদের দিয়েছিল। আচ্ছা, ইউপিএসসির কোনো এক সালের মেইনসে তুমি দেখবে এই প্রুফটা দিয়েছে, 94 না 95, বহু পুরনো। এবং এটা বার্কের ইন্টারভিউতেও এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। বার্কের ইন্টারভিউতে অনেক বড় হয়, তোমাদের যদি আইডিয়া থাকে কোনো দাদা দিদির কাছ থেকে জিজ্ঞেস করে দেখতে পারো, একদম পুরো ইনডেপথে চলে যায়। ওটা একটা ইন্টারভিউ, ওটা মেইনস পেপারই হয়ে যায় একটা। তো যাই হোক, এই ইন্টারভিউ, এটার প্রুফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করতে পারে, বলো তো তুমি এটা প্রুফ করো। তো তুমি ভেবো না যে পিএসসি ইন্টারভিউতে তোমাকে জিজ্ঞেস করবে না, তার কারণটা এটা করতে কিন্তু তোমার 30 সেকেন্ডেরও বেশি সময় লাগার কথা না। 30 সেকেন্ডস, লেস দেন 30 সেকেন্ডসে তুমি প্রুফ করতে পারবে, যদি জানা থাকে, না হলে করতে পারবে না। তো এই প্রুফটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আসলো কোত্থেকে সেটা বলো, জিজ্ঞেস করে অনেক সময়। এবার ঘটনাটা হলো, তুমি এখন এটা পারবে না, তার কারণটা তোমার পুরো হাইওয়েটা পড়া হয়নি। এটা পড়তে গেলে তোমাকে হাইওয়ের যে ফ্লেক্সিবল পেমেন্ট আছে, রিজিড পেমেন্ট আছে, সেই জায়গাগুলো জানতে হবে। বার্মিস্টার মেথড বলে একটা হাইওয়ে ডিজাইনে আমি পড়াবো, সেইখানে তোমার এটা আছে, মানে ওই কনসেপ্টটা তোমার লাগবে এই প্রুফটা করার জন্য, ঠিক আছে? তো যাই হোক, আপাতত তোমাকে আমি বলে দিচ্ছি, যখন আমরা বার্মিস্টার মেথড পড়বো তখন দেখবো ডেল্টা = 1.18 ইন্টু PA ডিভাইডেড বাই ES হয়। পিটা হচ্ছে কি? প্রেশার। এটা হচ্ছে ডায়ামিটার অফ প্লেট, আর এটা তো মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশন ES। আর ডেল্টা হচ্ছে ডিফ্লেকশন, ডেল্টাটা হচ্ছে ডিফ্লেকশন, ঠিক আছে? এইটা একটা। এবং তোমরা এখন এই মুহূর্তে এটা জানো যে মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশন মানে P/ডেল্টা। মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশনের ইউনিট কি? কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এইটা ডিভাইডেড বাই সেন্টিমিটার। সো মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশন মানে এইটা, আর এটা মানে এটা। তাহলে এখানে যদি আমি ডেল্টাতে মানে পিটাকেই ধরো এটা দিয়ে রিপ্লেস করলাম, এই পিটাকে মানে P = তাহলে কি হলো? K ডেল্টা। এবারে পিটাকে ডেল্টা = 1.18 ইন্টু P মানে K ইন্টু ডেল্টা ইন্টু A ডিভাইডেড বাই ES যদি আমি করি এই জিনিসটা, তাহলে এই ডেল্টা কেটে গেল। তাহলে কি থাকলো দেখো, KA = 1.18 না, KA = ES ডিভাইডেড বাই 1.18, এটা হলো। তার মানে KA = কনস্ট্যান্ট, K
কেন কনস্ট্যান্ট বলো তো? ইএস বাই 1.1 এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। 1.1 তো একটা নিউমেরিক ভ্যালু কনস্ট্যান্ট, এবং মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন ইজ কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার টেস্ট। মানে যে টেস্টটা তুমি করছো, ধরো তুমি তোমার বাড়ির নিচে যে সয়েলটা আছে তার উপর করছো, তো তুমি যে প্লেটই ইউজ করো ইএসটা তো সেমই থাকবে। এটা মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন অফ সয়েল। ওই সয়েলের জন্য মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন কনস্ট্যান্ট, মনে রাখবে। হ্যাঁ, ইএস সবখানে সমান নয়, বাট যেই সয়েলের উপর তুমি টেস্ট করছো সেই সয়েলের জন্য ইএসটা হবে কনস্ট্যান্ট হলো। অতএব তাহলে কে ইকুয়ালস টু কনস্ট্যান্ট হলো, তার মানে K1A1 ইকুয়াল টু K2A2 ইকুয়াল টু K3A3 ইকুয়াল টু K4A4, এরকম চলতে থাকলো। সো দিস ইজ দ্য প্রুফ। খুব ছোট প্রুফ, মনে রাখবে, পরীক্ষায় কাজে লাগবে। খালি এইটা মনে রাখবে তুমি। হ্যাঁ, এটা বার্মিস্টার মেথড যখন আমি পড়াবো তখন আসবে। ডেল্টা ইজ ইকুয়াল টু 1.18 BA/S। এই দুটোকে কাজে লাগিয়ে এই জিনিসটা বের করা হয়। আচ্ছা, এই হলো তোমার মোটামুটি প্লেট লোড টেস্ট। এইবার এত কিছু করার পরও দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস না বললেই নয়, যেটা আমি দেখেছি আউট অফ দ্য বক্স কোশ্চেন্সে আসে। কি? সবার প্রথম যেটা আসে সেটা হচ্ছে সোকড আর আনসোকড। মানে ধরো তোমাকে এরকম একটা জিনিস দিয়ে দিল, পরীক্ষায় একটা কোশ্চেন দিল যে মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন অফ আনসোকড সয়েল, ধরো বললো 0.92 ইউনিট, এবং পি প্রেশারটা যেটা হয়েছে সেটা ধরলো বললো 25 kg/cm²। ঠিক আছে, এইবার ধরো বললো আফটার সাম টাইমস, এটা একটা কন্ডিশনের টেস্ট কন্ডিশন, টেস্টে আমরা এটা বের করেছি। কিছু সময় পরে দেয়ার ইজ রেইন, রেইনে যদি আমি পি ধরো প্রেশার কোনো একটার জন্য আমি ওখানে 30 kg/cm² বসালাম, তাহলে কে সোকড কত হবে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কি হচ্ছে বলো তো, যখন আমি বৃষ্টি বা জল ছাড়া টেস্ট করছি তখন ওটাকে আনসোকড কন্ডিশন বলে। শোক মানে কি? শুষে নেওয়া। আনসোকড কন্ডিশনে কি হয়? শিয়ার স্ট্রেন্থ বেশি থাকে সয়েলের। যখনই ওর মধ্যে জল দিয়ে দিলাম আমি, তার মানে জলই হচ্ছে সয়েলের দুশ্মন, তোমরা খুব ভালো করেই জানো। যখনই জল দিয়ে দিলাম তখনই কিন্তু শিয়ার স্ট্রেন্থ কমে গেল, মানে ফাইটা কমে যায়। বেসিক্যালি আমার যেটা শিয়ার স্ট্রেন্থের ভ্যালুটা কি C+10 ফাই, এই ফাইটা না কমে যায়। তো যেহেতু ফাইটা কমে যাচ্ছে সেহেতু কি হচ্ছে, আমার ওখানে কিন্তু আনসোকড কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, মানে ভ্যালুটা কমে যাবে। তাহলে তার জন্য একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, কিছুই না, পি সোকড বাই কে সোকড ইজ ইকুয়াল টু পি আনসোকড বাই কে আনসোকড। এই ফর্মুলাটা মনে রাখবে, ব্যাস এটা দিয়ে তোমার সব কিছু হয়ে যাবে। তাহলে সোকিং কন্ডিশন কি, আনসোকিং কন্ডিশন কি বুঝলে? বৃষ্টি হলে সোক কন্ডিশন, মানে জলের মধ্যে যদি তুমি মানে জল রেখে 24 ঘন্টা পরে টেস্ট করলে তাহলে যে কন্ডিশন হবে, জল ছাড়া বা ড্রাই অবস্থায় কিন্তু সেম জিনিস হবে না। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা একটা হলো। এটা একটু আনলাইকলি টু কাম এরকম একটা কোশ্চেন, খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, পিএসসিতে আসবে বলে আমি মনে করি না, বাট দাও, আসতেই পারে। এটা একটা। সেকেন্ড কি কোশ্চেন হলো, সমস্ত কিছু তুমি পড়লে, পড়ার পরে তোমাকে পরীক্ষায় কোশ্চেন করলো যে সিটিং লোড কত দিতে হয় প্লেট লোড টেস্টে। যেই তোমাকে কথাটা করলো সেই তুমি বলবে স্যার সিটিং লোড তো আমি জানি 7 kN/m²। তোমাকে বললো এটা সিটিং প্রেশার, আমি তোমাকে লোড জিজ্ঞেস করেছি। দিস ইজ প্রেশার। আই আস্কড ইউ অ্যাবাউট লোড। তোমার কি লোড আর প্রেশারের মধ্যে ডিফারেন্স জানা নেই? এরকম একটা কোশ্চেন করলে দেখবে তোমার মাথা হয়ে গেল ব্লক, আর কিছু মাথায় আসছে না। বাট জিনিসটা কিন্তু খুব সোজা। তুমি জানো যে প্লেট লোড টেস্টে 75 সেন্টিমিটারের ডায়ামিটারের প্লেট ইউজ করতে হবে, অন্য কিছু করা যাবে না। অন্য কিছু করলেও 75-এ কনভার্ট করে নিয়ে আসতে হবে K1A1 = K2A2 দিয়ে, এবং kN/m²টাকে তুমি kN/cm² নিয়ে আসতে পারো, কোনো ব্যাপার না। বাট তুমি যদি 0.07 kg/cm² করে দাও প্রেশার, তাহলেই হয়ে গেল। তাহলে এটা তার মানে তাহলে লোড যদি বার করতে বলে তাহলে কি করবে? প্রেশার ইন্টু π/4 ইন্টু d²। তাহলে প্রেশারটা 0.07 ইন্টু π/4 ইন্টু 75²। এটা মোস্ট প্রবাবলি 320 বা কত কেজি হয় একটু দেখে নিও। আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার, এক সেকেন্ড দাঁড়াও আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটা 320 কেজি হয়। তাহলে
এই কোশ্চেনগুলোর জন্য কিন্তু তোমাকে রেডি থাকতে হবে। কিছুই না, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তুমি যদি বলো স্যার আমি তো লোডটা জানি না, আমি একটু ক্যালকুলেশন করে বের করে নিতে পারবো, তোমাকে বলবে হ্যাঁ করো, দেখি কীভাবে করবে। তুমি বলো স্যার দেখুন প্রেশার হচ্ছে 0.07 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার করতে হয়, আর আমরা জানি প্লেট লোড টেস্টে 75 সেন্টিমিটারের ডায়ামিটার প্লেটই আমাকে ইউজ করতে হবে। অন্য ডায়ামিটার প্লেট ইউজ করলেও আমাকে ওর রেসপেক্টে কেটাকে কনভার্ট করে নিতে হবে যে 75 সেন্টিমিটার ডায়ামিটার প্লেটের রেসপেক্টে কত। সেই জন্য আমি π/4 ডিড স্কোয়ার করে বের করে নিলাম। এইটুকু বললো এনাফ। বাট যদি তুমি ডাইরেক্টলি 320 বলতে পারো তাহলে সেটা বেশি ভালো পয়েন্ট দেয়। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আউট অফ দ্য বক্স কোশ্চেন পরীক্ষায় আসতেই পারে ইন্টারভিউতে, অতএব তুমি মনে রাখবে। চলো ঠিক আছে, আজকে এই অবধি থাক। নেক্সট আচ্ছা, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, হ্যাঁ টেলিগ্রামে গিয়ে যদি তুমি বিস্ময়@civil সার্চ করো পেয়ে যাবে। হ্যাঁ টেলিগ্রাম চ্যানেল, আমি সবাইকে রিকোয়েস্ট করবো এখানে জয়েন হয়ে থেকো, তাহলে সুবিধা হবে। অনেক কিছু ইনফরমেশান দিলে আমি এখানে ডাইরেক্ট শেয়ার করলে তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে সমস্ত ঘটনা। তো চলো তাহলে আজকে এইটুকুই রাখি। নেক্সট যেদিন ক্লাস করব সেদিন আমরা মিক্সড ডিজাইন পড়বো। মানে কংক্রিটের মিক্সড ডিজাইন যেমন তোমরা পড়েছিলে তেমনি বিটুমিনেরও মিক্সড ডিজাইন হয়। তো সেই মিক্সড ডিজাইনটা আমরা পড়বো, যেটা কিন্তু বেসিক্যালি ইন্টারভিউতে কতটা জিজ্ঞেস করে বেশি করে বলে আমার মনে হয় না হলেও কিন্তু এটা কিন্তু মানে বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট যে বিটুমিনাস মিক্সড ডিজাইন কীভাবে আসে। তাহলে চলো আজকে এইটুকুই থাক, নেক্সট দিন আমরা নেক্সট ক্লাসটা করবো।